সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ব্যক্তির পাশে বসে আছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন ছাত্র। গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ যে সংগঠনটি তার সভাপতি ছিলেন বিনিয়ামিন মোল্লা, এখনও আছেন। তিনি যখন সর্বদলীয় ছাত্রৈক্য অর্থাৎ ফেসিবাদ বিরোধী ছাত্রৈক্য করার ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি একজন সুস্থ মানুষ ছিলেন। কারাগারে 6 মাস থাকার পর তিনি আজকে যে কথা বলছেন আপনারা শুনতে পাবেন দর্শক, যে তিনি এখন তুতলিয়ে কথা বলছেন, তার কথাগুলো স্পষ্ট বেরোচ্ছে না। তাকে এতটা মেন্টালি টর্চার করা হয়েছে যে তিনি এখন মানে তার কথা বললেই বোঝা যাচ্ছে যে তিনি অ্যাবনর্মাল কথাবার্তা বলছেন এবং তিনি ট্রমাটাইজ হয়ে গেছেন। তো একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করে তিনি তার অধিকার বাস্তবায়ন করবে, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে, সেটাই স্বাভাবিক। এই অধিকারের জন্য কথা বলার জন্য তার কথা থামাতে সেকে কারাগারে নিতে পারে সরকার সর্বোচ্চ পর্যন্ত, কিন্তু তাকে কারাগারে রেখে একটা মানুষকে কতটা নির্যাতন করলে তার মুখ দিয়ে তুতলিয়ে কথা বেরোয়। একটা ইয়াং মানুষ, 26-27 বছর বয়স্ক একজন মানুষের মুখ, সুস্থ মানুষ, তিনি এখন তুতলিয়ে কথা বলছেন। চলুন আমরা সবাই মিলে তার ইন্টারভিউটি শুনি এবং তিনি কি নির্যাতনের বর্ণনা দিচ্ছেন কারাগারে সেটি আমরা শুনছি হবে। এবং একটি কথা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, দেখছেন যে আমি কথা বলতে পারছি না, আমার কথা মাম্বলিং হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু ঠিক বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বের আন্দোলনের ডাক দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেপ ডাউন হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে কিন্তু ছাত্র ঐক্য গঠনের প্রক্রিয়া শুরু করার কারণে আমাকে কিন্তু গ্রেপ্তার করে 7 মাস কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। আপনারা জানেন এটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ নিঃসঙ্গ ছেলে একাকিত্বে রাখা। আপনারা যারা এটি বুঝতে পারছেন না, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এটি কতটা মানসিকভাবে পীড়াদায়ক, কতটা মানসিকভাবে কষ্টদায়ক। একটি মানুষকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, পাগল বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়ে থাকে। কি কি ধরনের নির্যাতন করা হবে? খাবার দিত সেখানে আমাকে তারা 24 ঘন্টা 10 ফিট বাই 15 ফিট একটি সেলের ভিতরে আবদ্ধ করে রেখেছে। সেটি ছিল সূর্যমুখীর নিচতলায় 1/12। সেখানে প্রচুর মশা এবং ছারপোকা এবং ময়লা দুর্গন্ধ, যেখানে আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষ থাকতে পারে না। এবং তারা জানে যে এই জায়গাটা এরকম, মানে এটাই হচ্ছে পানিশমেন্ট, যে রাতে যেন ঘুমাতে না পারে। আমি রাতে ঘুমাতে পারতাম না। তারপরে আপনার সেখানে জেলখানায় আপনারা জানেন যে একটা পিসি কার্ড দেয়, যেটাকে বলা হয় প্রিজন কার্ড, যেটার মাধ্যমে বাইরে থেকে টাকা দিতে পারে এবং সেটা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনে খেতে পারে, অথবা সপ্তাহে সপ্তাহে ফোন কল, যেটা সবাই পেয়েছে। ইভেন জামাত ইসলামের নেতারা, বিএনপির নেতারা, মির্জা ফখরুল সাহেব, আব্বাস সাহেব সবাই পেয়েছে, কিন্তু আমাকে তারা এই পিসি কার্ড 6 মাস পর্যন্ত দেয়নি। আমার পিসি কার্ড বন্ধ ছিল, অর্থাৎ আমার জেলখানায় যে অফিসিয়াল ট্রানজাকশন, আমি যে কিছু কিনে খাবো, আমার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং আমি ফোন কলে কিন্তু কথা বলতে পারিনি, কিন্তু সবাই সেই সুবিধা পেয়েছে। আমার সাথে আমার বাবা মাকে প্রথম সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে 30 দিন পরে, এবং পরবর্তীতে 15 দিন পর পর শুধুমাত্র আমার বাবা মার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে। এবং তা গেলেই সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থার লোকেরা পাশে দাঁড়িয়ে থাকতো, আমাকে অন্য কোনো কথাবার্তা তারা বলতে দিত না। এবং আপনার জেনে অবাক হবেন যে জেলখানায় যে বন্দিরা থাকে, রাজনৈতিক বন্দি, তাদের সেলের সামনে লেখা থাকে বিএমপি, জামাত শিবির বা হেফাজত বা আওয়ামী লীগ, এরকম লেখা থাকে। কিন্তু আমাকে যে সেলে রাখা হয়েছিল সেখানে লিখে রাখা হয়েছিল রিপোর্ট, মানে জেলখানায় যারা কোনো অন্যায় অপরাধ করে তাদেরকে রিপোর্ট লিখে সেখানে রাখা হয়। তাহলে আমি তো কোনো অন্যায় অপরাধ করি নাই জেলখানায়, তাহলে আমাকে কেন একটা বদনামের ভাগিদার করে আমার গায়ে একটা কলঙ্ক লাগিয়ে আমাকে জেলখানায় তারা সেভাবে রাখলো? আমার রাজনৈতিক মর্যাদাটাকেও তারা সেখানে ক্ষুণ্ণ করে আমাকে সেখানে তারা প্রশ্নবিদ্ধ করে রেখেছে। এবং আপনি জেনে আরও অবাক হবেন, হতবাক হয়ে যাবেন, যে একটি ভিডিও আপনারা দেখেছিলেন যে আমি কোর্ট থেকে নামার সময় বলছি যে এভাবে আমি আর থাকতে পারছি না, আমি মারা যাবো। যখন আমি আর থাকতে পারছিলাম না, আমি দেখতেছিলাম যে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি হয়তো সুইসাইড করব, সিদ্ধান্ত আমার সইতে পারছিলাম না, তখন আমি সেই ভিডিওটি ছেড়েছি। এর প্রেক্ষিতে আমি জানতে পেরেছি যে পরে হয়তো কেউ রিড করেছেন, সুপ্রিম কোর্ট থেকে 3 জন বিচারপতি
পর্যবেক্ষণে গিয়েছিলেন। সেদিন তারা আমাকে সেই সূর্যমুখীর নিচতলা থেকে তারা জেলখানায় টাওয়ার বলে, যেখানে জেলখানার দুর্ধর্ষ যারা অপরাধ করে জেলখানার ভিতরে, হ্যাঁ, ভয়ঙ্কর অপরাধী, তাদেরকে সেই টাওয়ারে রাখে, অর্থাৎ রূপসার 6-3 তারা আমাকে সেখানে নিয়ে সেই ভয়ঙ্কর অপরাধীদের সেই আস্তানার ভিতরে সেখানে আমাকে আবদ্ধ করে রাখে। আমি জিজ্ঞেস করলাম আমাকে এখানে কেন রাখছেন? তারা বলছে যে যদি কোর্ট থেকে বিচারপতিরা এসে আপনাকে দেখে, আপনার সাথে কথা বলে, এই জন্য আপনাকে 6 তলায় রাখা হচ্ছে, যেন আপনার কাছে তারা পৌঁছতে না পারে। এভাবে তারা আসলে সেখানে আমার উপর নির্যাতন করতো। সেখানে আমি কত অনুরোধ করেছি, কত অনুনয় বিনয় করেছি যে আমাকে 5টি সেকেন্ডের জন্য ছেড়ে দেন, আমাকে 10টি সেকেন্ডের জন্য একটু ছেড়ে দেন, আমি একটু ফিল করি যে আমি আবদ্ধ না। তারা আমাকে ছাড়তো না। আমি সূর্যের আলো বাতাস আমি সেখানে খেতে পারতাম না, দেখতে পারতাম না। খাবার দাবার ওই যে সেই জেলখানায় ও ক্যান্টিন আছে, পিসি ক্যান্টিন আছে, সেখানে দেখা যায় যে সবাই ভালো মন্দ কিনে খেতে পারতো, প্রয়োজনীয় জিনিসপত্র, কিন্তু আমার তো জেলখানার যে খাবার সেটি খেতে হতো। অফিসিয়াল ট্রানজ্যাকশন তো আমার জন্য বন্ধ ছিল। জেলখানার খাবার বলতে সেটি আপনি খাবার যখন নেবেন, নিলে দেখবেন যে একটা গন্ধ আসতেছে, পাউডারের মতো একটা গন্ধ। সেই গন্ধের কারণে আসলে খাবারটা খাওয়া যায় না, খেতে খুব কষ্ট হয়। শারীরিক কষ্ট বলতে আমি তো সূর্যের আলো বাতাস পেতাম না, এ কারণে সেখানে দেখা যাচ্ছিল যে আমার ব্লাড প্রেশার, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস ঝুঁকিগুলো বেড়ে গিয়েছিল। এবং আমার পায়ে একবার ইনফেকশন হয়েছিল, ইনফেকশন হয়ে ফুলে অনেক বড় পুঁজ হয়ে গেছিল, যেটা আসলে সারতে ছিল না। তারপরে অনেক অনুরোধ করার পরে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনি বলেন যে সূর্যের আলো বাতাস না পাওয়ার কারণে আমার ইমিউনিটি দুর্বল হয়ে গেছে, আমাকে যদি দ্রুত অ্যান্টিবায়োটিক না খাওয়ানো হয় তাহলে আমার পা কেটে ফেলতে হবে। যেরকম পর্যায়ে আমি আসলে গিয়েছিলাম। সেখানে মূল টর্চারটাই তারা করেছে যে সূর্যের আলো বাতাস আপনি যদি দিনের পর দিন না পান, আপনার শরীর কেমন হবে আপনি একবার চিন্তা করেন। আপনার শরীর তো এমনি দুর্বল হয়ে যাবে। না, আমাকে ইলেকট্রিক শক দেয়নি, কিন্তু এই যে সলিটারি কনফাইনমেন্ট, আপনি যখন নিঃসঙ্গভাবে থাকবেন, আপনি সময় কাটানোর জন্য কোনো কিছু পাবেন না এবং আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, দিনের পর দিন আপনি একটা জায়গায় আবদ্ধ হয়ে আছেন। আপনি তো, আপনাকে তো তখন আর কোনো শারীরিক টর্চার করার প্রয়োজন নাই, আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবেন। আপনি কবরের ভিতরে আছেন। মানে আমার ফিল হচ্ছিল যে আমি কবরের ভিতরে আছি, আমি মনে হচ্ছিল আমি কয়েকবার মারা গেছি, আমি অন্য জগতে চলে গেছি। হ্যাঁ, এবং মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি চিৎকার চেঁচামেচি করি, নিজের মাথা আমি নিজে জেলখানার সেই দেওয়ালের সাথে চিপড়িয়ে মাথা ফাটিয়ে আমি মরে যাই। মনে হচ্ছিল যে আমি সুইসাইড করে আমি মরে যাই। এর চেয়ে একটু ভয়ঙ্কর আর কিছু থাকতে পারে না। আমি এখন ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছি। তারা আমার বলেছে যে আমার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আমি সাফারিং করছি, ওষুধ খাচ্ছি। আসলে ওষুধগুলো খেলে আমার প্রচণ্ড ঘুম আসে এবং এগুলো কিছু সাইড ইফেক্ট হয়, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, অনেক কিছুই আমি আর মনোযোগ থাকে না। মোট কথা বলতে গেলে আমি এখন পুরোপুরি সুস্থ না, আমি অনেকটা অ্যাবনর্মাল অবস্থার ভিতরে আছি। কিন্তু কারাগারে আমি বললাম যে পিসি কার্ড আর কেস কার্ড বলে একটা আমাদের আইডি কার্ডের মতো কারাগারের ভিতরে একটা কেস কার্ড আইডি কার্ড আছে, ওটা যদি থাকে ওটা দিয়েই সবাই দল বেঁধে বেঁধে গান শুনতে যাচ্ছে, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে যাচ্ছে, মাঠে হেঁটে বেড়াচ্ছে, বই পুস্তক পড়তে যাচ্ছে, লাইব্রেরিতে যাচ্ছে। কিন্তু আমার কেস কার্ড তারা নিয়ে চলে গেছে, আমার জন্য সবকিছু বন্ধ, আমাকে তারা কোনো কিচ্ছু দিত না, সব কিছু বন্ধ আমার জন্য। মানে আমি এমন বড় অপরাধী হয়ে গেছি, আমি এমন দুর্ধর্ষ অপরাধী হয়ে গেছি, হ্যাঁ, মনে হচ্ছে যেন আমি সারা বাংলাদেশের 64 জেলায় 64টা মানে বম ব্লাস্ট করেছি, গণভবন, বঙ্গভবন আমি উড়িয়ে দিয়েছি। এখন আমাকে তারাই সেরকম একটা অবস্থার ভিতরে রেখেছে। একটা বিষয় হচ্ছে, আপনি কি গ্রেফতারের আগে কোনো সর্বদলীয় ছাত্রত্ব করতে চেয়েছিলেন? এটার কারণে কি তারা আপনার উপর এত মানে আতঙ্কিত হয়ে আপনার আমি গ্রেপ্তার হওয়ার পূর্বে প্রায় দীর্ঘ 4-5 মাস থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আমি আলোচনা করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই দেশ যে একটি ফ্যাসিবাদের করাল গ্রাসে আবদ্ধ হয়ে আছে, ছাত্র সমাজের একটি ঐতিহাসিক দায়বদ্ধতা আছে এই ফ্যাসিবাদী করাল গ্রাস থেকে, অচল অবস্থা থেকে, রাহু গ্রাস থেকে
এই দেশকে মুক্ত করে গণতন্ত্র উপহার দেওয়া বা এই দেশের মানুষকে, সেই দায়বদ্ধতা থেকে আমি অপরাপর যত ছাত্র সংগঠন ছিল প্রায় সকল ছাত্র সংগঠনের সাথেই আমি আলোচনা করেছি, তাদের সাথে মিটিং করেছি, তাদেরকে এক টেবিলে বসিয়েছি এবং পরিশেষে আপনি দেখবেন যে আমি গ্রেপ্তার হওয়ার 2-3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চলমান যে জাতীয় রাজনৈতিক আন্দোলন ছিল সরকার পতনের এক দফা, সেটির সাথে ছাত্র সমাজের পক্ষ থেকে সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি কর্মসূচি করেছি। সেখানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করার জন্য আমি সেখানে ঘোষণা দিয়েছি রাজু ভাস্কর্য থেকে সকল ছাত্র সংগঠনকে একসাথে আসার জন্য, এবং সেখানে আমি স্লোগানও দিয়েছি স্টেপ ডাউন হাসিনা, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। যদি আমার এই স্লোগান মিছিল এত বড় অপরাধী হয়ে থাকে যে কারণে আমাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে তারা বলে দিক যে এ বাংলাদেশে কোনো গণতন্ত্র থাকবে না, এই বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না, এই বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনা নিয়ে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার চেতনা এখন ভুলুণ্ঠিত, সেই স্বাধীনতার চেতনা এখন থাকবে না, এখন থাকবে শুধুমাত্র হাসিনাতন্ত্র। তিনি যেভাবে বলবেন দেশ সেভাবেই চলবে। তারা ঘোষণা দিয়ে দেখ, তাহলে আমরা আমাদের মতো করে আমরাও ফয়সালা করে নেব যে আমরা কি করব। এখন এরকম যারা বিশ্ববিদ্যালয় প্রতিবাদী ছাত্র যারা জেগে উঠছে, যাদেরকে ছাত্ররা পছন্দ করছে, যারা নেতৃত্ব দিতে সামনের সারিতে চলে আসছে, তাদেরকে হয় হামলা করা হচ্ছে, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, অথবা এরকম তারা না পেরে গুম করছে, হত্যা করছে, বা এরকম বন্দি করে সলিটারি কনফাইনমেন্টে তাদেরকে পাগল বানিয়ে রাখার চেষ্টা করছে। আপনারা আমার অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন, আমাকে তারা 24টা ঘন্টা লকআপে রেখেছে। বিশ্বের কোনো দেশে এরকম নিয়ম নেই, যত বড় আসামি হোক তাকে 24টা ঘন্টা লকআপে রাখে। আমিও জানি না বাংলাদেশে আমাকে যেভাবে মাসের পর মাস 24 ঘন্টা লকআপে রাখা হয়েছে, এরকম আর কাউকে কোনো দুর্ধর্ষ আসামি কেউ রাখা হয় নাই। আমাকে রাখা হয়েছিল কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখীতে। সেখানে আমার চেয়ে দেশের আরো বড় বড় দুর্ধর্ষ আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়ারা রয়েছে, ব্যাংক ডাকাতরা রয়েছে, খুনিরা রয়েছে, মার্ডারার রয়েছে, সিন্ডিকেটের লোকেরা, সন্ত্রাসী সিন্ডিকেটের লোকেরা রয়েছে, রাজনৈতিক নেতারাও রয়েছে। তাদেরকে তো এভাবে টর্চার করা হয়নি, অত্যাচার করা হয় নাই, তাদেরকে তো 24 ঘন্টা লকআপে রাখা হয় নাই। তাহলে আমাকে কেন 24 ঘন্টা লকআপে রাখা হলো? আমাকে কেন? আমি তো সুস্থ মানুষ, আমি গ্রেপ্তার হয়েছিলাম, আমি কেন এখন কথা বলতে পারছি না? আমি ডক্টর দেখিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে, সেখানকার ডক্টররা প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন যে আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আমি ভুগছি, সাফার। আমি সুস্থ মানুষটা, আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমি কেন অসুস্থ? আজকে আমি কেন কথা বলতে পারছি না? আজকে আমার কথা কেন আটকে যাচ্ছে? কারণ এই সরকার ছাত্রদেরকে ভয় পায়, ছাত্রদের প্রতিবাদকে ভয় পায়, এবং এই সরকারকে যারা ক্ষমতায় রেখেছে তারা এই দেশে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন হবে, কোনো মিছিল হবে, কোনো কথা হবে, তাদের অন্যায় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো কথা হবে, প্রতিবাদ হবে, মিছিল হবে। তারা আমাদেরকে পানি দেয় না, সীমান্তে পাখির মতো গুলি করে মারে, আমাদের নির্বাচনের নিয়ে তারা অন্যায়ভাবে প্রভাব খাটায়। এই কথাগুলো বিশ্ববিদ্যালয়ে যারা বলবে তাদেরকে তারা সুস্থ থাকতে দিবে না, তাদেরকে হয় গুম করবে, খুন করবে, নালে এভাবে তাদেরকে পাগল বানিয়ে ফেলা হবে। তাই আমি বলবো যে বাংলাদেশের তরুণদেরকে জেগে উঠতে হবে, ছাত্র সমাজকে জেগে উঠতে হবে। তারা হত্যা করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, তারা এভাবে সলিটারি কনফাইনমেন্টে মাসের পর মাস রেখে এভাবে পাগল বানিয়ে ফেলতে পারে, অস্থির বানিয়ে ফেলতে পারে, বা সুইসাইডাল কর্মকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে। তবে আপনারা ভয় পাবেন না, আমি ভয় পাই না। যেহেতু জীবন দিয়েছে সৃষ্টিকর্তা, জীবন সেই সৃষ্টিকর্তার হাতেই রয়েছে। পৃথিবীতে এসেছি প্রতিবাদ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ, মজলুমদের পাশে থাকার জন্য। যে শিক্ষা আমরা পেয়েছি আমাদের উত্তরসূরিদের কাছ থেকে, আমরা শেরেবাংলার কাছ থেকে, আমরা তিতুমিরের কাছ থেকে, আমরা মাওলানা ভাসানীর কাছ থেকে,
আমরা যে চেতনা পেয়েছি অন্যায়ের প্রতিবাদ করা, সেই চেতনা আমাদেরকে জাগ্রত রাখতে হবে, নাহলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এর ছাত্রী বোনেরা, আজকে হয়তো আপনারা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখছেন, হয়তো আপনারা বুঝতেছেন অথবা বুঝতে পারছেন না, আর হয়তো এক যুগ পরেই এই যে বাংলাদেশে আপনারা যে ভাবছেন যে আপনাদের সন্তান ভূমিষ্ঠ হবে, হয়তো এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আপনাদের সেই সন্তান ভূমিষ্ঠ হবে না, হয়তো এই দেশ আর তখন থাকবে না। আপনারা যদি চান যে স্বাধীন একটি সার্বভৌম বাংলাদেশে আপনারা যাদের সন্তান ভূমিষ্ঠ হবে, তারা স্বাধীনভাবে নিঃশ্বাস নেবে, তাহলে আবারও আমাদের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরিচালিত হয়েছে 1971 সালে, তেমনই একটি স্বাধীনতার সংগ্রাম আমাদেরকে পরিচালিত করতে হবে। ভোটের জন্য স্বাধীনতার অধিকারের স্বাধীনতার সংগ্রাম, আমাদের কথা বলার স্বাধীনতার সংগ্রাম, আমাদের ভাতের স্বাধীনতার সংগ্রাম, আমাদের রুটি রুজির স্বাধীনতার সংগ্রাম, আমাদের কর্মের স্বাধীনতার সংগ্রাম, আমাদের ধর্মীয় অধিকারের স্বাধীনতার সংগ্রাম, সকল ধর্ম বর্মের মানুষের ধর্মীয় অধিকারের সংগ্রাম। সেটা হচ্ছে আপনি কথা বলতে তোতলাচ্ছেন, এটা কি আপনার আগেও কি এরকম তোতলানোর ছিল, নাকি এটা কি জেলখানা যাওয়ার পর আপনার এই তোতলানোর? দেখেন, আমার আগের অসংখ্য বক্তব্য আছে, অসংখ্য ভাষণ আছে টেলিভিশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন মিডিয়ায়, আপনারা ওগুলো তো দেখবেন। আমি কিন্তু খুব প্রাঞ্জল ভাষায় উচ্চ কণ্ঠে আমি কিন্তু সাবলীলভাবে বক্তব্য দিতাম। আমি কিন্তু এখন সেভাবে কথা বলতে পারছি না। আরেকটা বিষয় বুঝতে পেরেছেন, তারা আপনাকে কি অপরাধ আইডেন্টিফাই করছে, যে এই অপরাধে এটা তাদের কাছে মেজর অপরাধ হিসেবে? হ্যাঁ, আমি আই ক্যান টেল ইউ ইটস ভেরি ক্লিয়ারলি যে আমি জেল সুপার যিনি রয়েছেন, আমি জেল সুপারকে আমি জিজ্ঞেস করেছিলাম, জেল সুপার সাহেবকে, যে আমাকে কেন এভাবে রাখা হয়েছে। আমি ছাত্র রাজনীতি করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করি, আমি উন্মুক্তভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করি, আমি কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না, আমাকে কেন এভাবে রাখা হয়েছে। তখন উনি আমাকে উত্তর দিয়েছেন যে দেখো, ডাইনে বামে সিসি ক্যামেরা আছে, তোমাকে উপর থেকে অবজার্ভ করতেছে, এটা উপরের নির্দেশ, আমি কিছু করতে পারবো না। তারপরে বিভিন্ন সময় যখন ডেপুটি জেলাররা বা অনেকেই আসতেন, আমি যখন বলতাম আমার প্রবলেমগুলো, তখন তারা বলতো যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা, আমার প্রতি সরকার কেন এত ক্ষিপ্ত, কেন এত রাগান্বিত, তারাই আমাকে জিজ্ঞেস করতো যে আচ্ছা ভাই, আপনার প্রতি সরকার কেন এত রাগান্বিত, আপনি কি করছেন বলেন তো। তারাই হতবাক যে আমাকে কেন এইভাবে করে রাখা হয়েছে। তা আমারও প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে এবং আইন মন্ত্রী মহোদয়ের কাছে, অনুগ্রহ করে আপনারা একটু আমাকে জানাবেন যে আমার অপরাধটা আসলে কি, যে কেন আপনারা আমাকে আসলে এইভাবে 24 ঘন্টা লকআপে রেখেছেন। আমি 26 বছর বয়সী একজন যুবক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের একজন শিক্ষার্থী, আমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশপ্রেম, আমি এই মানুষের অধিকার, আমি এই জিনিসগুলো নিয়েই অ্যাক্টিভিজম করি। আমি রাজনীতির একজন ছাত্র, শিখতেছি রাজনীতি। আপনারা প্রবীণ রাজনীতিবিদ, দেশ স্বাধীন করেছেন, আপনারা দেশ পরিচালনা করছেন, আমরা ভবিষ্যতে দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখি। আমি কি অপরাধ করেছি, যে কি অপরাধের কারণে আপনারা আসলে আমাকে এভাবে 24 ঘন্টা শাস্তি দিলেন। অনেকেই এসে বলতেন যে আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনে আসলে মূলত দেওয়াই হয়ে থাকে যে একটা সময় যেন জ্ঞাব নর্মাল হয়ে পাগল হয়ে যায়, অথবা সুইসাইড করে মারা যায়, এরকম একটা ইনস্ট্রাকশন। আমি কি অপরাধ করেছি আমাকে আপনাদের পাগল বানানোর জন্য প্রয়োজন হলো, ইনস্ট্রাকশন দিতে হলো, অথবা আমি যেন সুইসাইড করি, মরে যাই, এই জন্য আপনাদের ইনস্ট্রাকশন দিতে হলো? অনুগ্রহ করে আপনারা এটা একটু জানাবেন।